সিদ্ধার্থ আনন্দের ডিরেকশন আর অয়ন মুখোপাধ্যায়ের ডিরেকশনের মধ্যে একটা ডিফারেন্স থাকবে, এটা খুব স্বাভাবিক, এবং এটা মাথায় রেখেই ওয়ার টু দেখতে বসা উচিত, আমি এটা মনে করি প্রত্যেকটা দর্শকের। কারণ সিদ্ধার্থ আনন্দ তিনি কিন্তু লজিকলেস চিন্তাভাবনা করে। আমি চিত্রনাট্যের কথা বলছি না, চিত্রনাট্যে যদি লজিক থাকেও সিদ্ধার্থ আনন্দ সেটাকে অতিরিক্ত লার্জার দ্যান লাইফ বানাতে গিয়ে লজিকের মামাসি করে দেয়। কিন্তু অয়ন মুখোপাধ্যায় যেহেতু রক্তে একটু তো বাঙালিয়ানা আছে, তিনি কিন্তু লার্জার দ্যান লাইফের মধ্যে লজিক নিয়ে আসার চেষ্টা করেন। তো এক্স্যাক্টলি এই কারণে ওয়ার আর ওয়ার টু এর একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। আমি তরণ আদর্শের রিভিউর কথা বলছি না, তরণ আদর্শ একেবারে লিখে দিল যে ডিসঅ্যাপয়েন্টিং, এতটাও খারাপ ছবি ওয়ার টু হয়নি। কারণ ওয়ার টু দুই দিকপালের ছবি, মানে একজন আমাদের ছোটবেলার হার্ট থ্রব, আমাদের চাইল্ডহুড স্টার ঋত্বিক রোশন, আর আরেকজনও সেম টাইমই, কারণ দুজনেরই 25 বছর হচ্ছে। তো এক্স্যাক্টলি দুজনেরই 25 বছর হচ্ছে, আরেকজনও সেম টাইম, কিন্তু জুনিয়র এনটিআরকে আমরা হয়তো অনেক পরে পেয়েছি, কারণ আমরা তখন গোটা ভারতের ছবি দেখতে পারতাম না, আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখতে পারতাম না, অনেক পরে এসে সাউথ ইন্ডিয়ান সিনেমার সাথে আমার পরিচয়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে জুনিয়র এনটিআরকে যখন পেয়েছি, তখন জুনিয়র এনটিআর আবার খুব মোটা ছিল, যে সময় আমি জুনিয়র এনটিআরের প্রথম সিনেমা দেখি। কিন্তু সেই জুনিয়র এনটিআর আজকে যখন 6 প্যাক্স বা 8 প্যাক্স অ্যাপস নিয়ে এসে ফাইট করছে, তো দুর্দান্ত লাগছে। কিন্তু এই গল্পের মজাটা ছিল আলাদা, কারণ আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে হয়তো জুনিয়র এনটিআর ভিলেন, এখানে হয়তো কেউ না কেউ একটা ভিলেন। কারণ আমরা পাঠানের একেবারে লাস্ট সিনে দেখেছিলাম যে ঋত্বিককে নির্দেশ দেওয়া হচ্ছে, এবার তোমাকে এমন একজন ভিলেনকে ফেস করতে হবে যে হচ্ছে পশু, সে হচ্ছে নরখাদক, সে ডেঞ্জারাস একেবারে, মানে আজ অব্দি এরকম শত্রু ভারতবর্ষের ছিল না। তো যেটা আমরা পাঠানের একদম লাস্ট সিনে, যেখানে ঋত্বিকের একটা মানে ক্যামিও রয়েছে, মানে কবির চরিত্রের একটা মানে ক্যামিও রয়েছে, তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে সেরকম কিছু আমরা ওয়ার টুতে কিন্তু পেলাম না। যেভাবে পাঠানের লাস্ট সিনে প্রেজেন্ট করা হয়েছিল গল্পের একটা সূত্র আজ থেকে 2.5 বছর আগে, সেরকম কিছু কিন্তু ওয়ার টুতে পাওয়া যায়নি, এটা পরিষ্কার ঘটনা। কিন্তু ওয়ার টু থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যেন কোথাও শোলের 50 বছরের একটা ট্রিবিউট পেলাম, যেন জয় ভীরুর মতন একটা ট্রিবিউট দেওয়া হলো শোলেকে। কারণ শোলের আমরা সবাই জানি যে শোলের সিনেমার 50 বছর 15ই আগস্ট 1975 সালে শোলে রিলিজ করেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়ার টু একেবারে ডিসঅ্যাপয়েন্টিং। আমি তরণ আদর্শের রিভিউ দেখে নিয়েছি, আমি যাব না, অনেক বন্ধুবান্ধবরাও আমাকে জিজ্ঞেস করছিল, তো আমি প্রত্যেককেই বলেছি না, এতটা খারাপ ছবি হয়নি। কারণ ঋত্বিক রোশন স্ক্রিপ্ট যখন বাছে তখন কিন্তু অনেক ভেবেচিন্তে স্ক্রিপ্ট বাছে, আর এটা ঋত্বিকের নিজের ফ্র্যাঞ্চাইজি প্রায়। কারণ ওয়ার হয়তো তার কাছে পৌঁছেছিল, কিন্তু ওয়ার টু লেখার সময় কিন্তু অবশ্যই ঋত্বিকের সাথে বারবার কনসাল্ট হয়েছে, কারণ কবির কিন্তু স্পাই ইউনিভার্সের অন্যতম, এবং এই স্পাই ইউনিভার্সকে কিন্তু একটা জায়গায় নিয়ে আসবে ওয়াইআরএফ কিন্তু সেখানে পাঠানকে আনবে, টাইগারকে আনবে, কবিরকে আনবে, প্রত্যেককেই আনবে। আর সেটা যে কি হবে, ওয়েট, ভাবতে শেখো। তো এক্স্যাক্টলি সেই দিকে তাকিয়ে আমরা আছি। কিন্তু অবশ্যই ওয়ার টু দেখুন, এমন নয় যে ডিসঅ্যাপয়েন্টিং, ওয়ার টু দারুণ হয়েছে। হ্যাঁ, ওই যে বললাম সিদ্ধার্থ আনন্দের ডিরেকশনের ছিল ওয়ার, সিদ্ধার্থ আনন্দের ডিরেকশনের ছিল ওয়ার, এবং অয়ন মুখোপাধ্যায়ের ডিরেকশনে হচ্ছে ওয়ার টু। অয়ন মুখোপাধ্যায় মানে ওয়েক আপ সিট, অয়ন মুখোপাধ্যায় মানে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, অয়ন মুখোপাধ্যায় মানে হচ্ছে ব্রহ্মাস্ত্র। সেই অয়ন মুখোপাধ্যায়ের হাত দিয়ে এসছে এবার ওয়ার টু। আর সিদ্ধার্থ আনন্দ মানেই ব্যাং ব্যাং, সিদ্ধার্থ আনন্দ মানেই ওয়ার, সিদ্ধার্থ আনন্দ মানেই হচ্ছে এই যে মাঝখানে যে ছবিটা আমরা দেখলাম ঋত্বিক রোশনের 2024-এর শুরুতে, ভুলে যাচ্ছি আমি নামটা, এয়ারফোর্সের ওপর, সিদ্ধার্থ আনন্দ মানেই ভেরি রিসেন্ট একটা সিরিজ করলো, তো এক্স্যাক্টলি সেটাও ভুলে যাচ্ছি। তো যাই হোক, হোয়াট এভার, তাহলে আন্দাজ করতেই পারছেন
তো কি ধরনের দুজনের ব্যালেন্স ডিরেকশন হয়, তো সেই থট প্রসেসে ওয়্যার টু দেখা উচিত প্রত্যেক। বাদ বাকি অবশ্যই অন্যান্য আপডেটগুলো নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।